প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা আজ পূর্ববর্তী ক্লাসের প্রাসঙ্গিকতা ধারাবাহিকতা বজায় রেখে একটি নতুন টপিকে শুরু করব, এবং যেটা এই যে চ্যাপ্টারটা আমরা আলোচনা করছি, অর্থাৎ আলোর প্রতিফলন। এই প্রতিফলন যে অংশটা, আলোর প্রতিফলন যে চ্যাপ্টারটা, তার মধ্যে এই মুহূর্তে আমরা গোলীয় দর্পণে আলোর প্রতিফলন নিয়ে আলোচনা করছি। সেই গোলীয় দর্পণে আলোর প্রতিফলনের বিষয়ে বা এই পোর্শনে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ইকুয়েশান, এবং বলা যেতে পারে যে এই চ্যাপ্টার সবথেকে ইম্পর্ট্যান্ট 3 নম্বরে যদি কোশ্চেন থাকে সেটা কিন্তু এই রিলেশনটা, এবং এই রিলেশনের উপরেই এই চ্যাপ্টার তার সিংহভাগ নিউমেরিক্যালগুলো সলভ করতে হবে। সেটি আমরা এখন প্রতিষ্ঠা করব। অর্থাৎ দর্পণের ক্ষেত্রে, গোলীয় দর্পণে প্রতিফলনের ক্ষেত্রে বস্তু দূরত্ব, যাকে আমরা নর্মালি ইউ দিয়ে প্রকাশ করি, প্রতিবিম্ব দূরত্ব, যাকে নর্মালি ভি দিয়ে প্রকাশ করি, এবং ফোকাস দূরত্ব এফ, বক্রতা ব্যাসার্ধ আর, এদের মধ্যে যে ইন্টার রিলেশন সেটা প্রতিষ্ঠা করব। তাহলে টপিকটা কি বললাম? টপিকটা হচ্ছে গোলীয় দর্পণের ক্ষেত্রে বস্তু দূরত্ব, গোলীয় দর্পণের ক্ষেত্রে বস্তু দূরত্ব যেটাকে আমরা ইউ দিয়ে প্রকাশ করি সাধারণত, কমা প্রতিবিম্ব দূরত্ব যেটাকে নর্মালি ভি দিয়ে প্রকাশ করি, এবং ফোকাস দূরত্ব যেটাকে আমরা স্মল এফ দিয়ে প্রকাশ করি, ফোকাস দূরত্বের সম্পর্ক। এই সম্পর্কটা প্রতিষ্ঠা করব। কেমন? তাহলে কি বললাম? ইউ, ভি এবং এফ এর সম্পর্ক প্রতিষ্ঠা করব। আমরা ফার্স্ট অফ অল কি করছি, একটু অবতল দর্পণ। এবং আরও একটা কথা বলি, যদি কোশ্চেনে গোলীয় দর্পণ উল্লেখ করে, তাহলে সেক্ষেত্রে তোমার স্বাধীনতা আছে। অবতল দর্পণ দিয়ে প্রমাণটা করা যেতে পারে, উত্তল দর্পণ দিয়েও করা যেতে পারে। কিন্তু যদি গোলীয় দর্পণ উল্লেখ করে, তাহলে কিন্তু দর্পণটা উত্তল অবতল যে কোনো কিছু করা যেতে পারে। কিন্তু যদি কিনা উল্লেখ করে দেয়, অবতল দর্পণ অনেক সময় উল্লেখ করে দেয়, অবতল দর্পণ উল্লেখ করে দিল বা উত্তল দর্পণ উল্লেখ করে দিল, সেক্ষেত্রে কিন্তু তোমার স্বাধীনতার জায়গায় নেই, তোমাকে সেটাই করতে হবে। তাই আমরা যখন প্র্যাকটিস করব, আমরা উত্তল এবং অবতল দুটো ধরেই প্র্যাকটিসটা করব। ঠিক আছে? যাই হোক, তাহলে কি বললাম? এটা অবতল দর্পণ। সেই অবতল দর্পণ, তার মেরু সাপোজ এম ও এম ড্যাশ একটি অবতল দর্পণ, যার ও এফ এবং সি, ও এফ সি, একটু ছবিটা বড় করি, এটা সাপোজ এফ এবং এটা সাপোজ সি। তাহলে এম ও এম ড্যাশ একটি অবতল দর্পণের প্রধান ছেদ, যার ও এফ সি যথাক্রমে মেরু, মুখ্য ফোকাস, বক্রতা কেন্দ্র। এখন একটি বস্তু আছে, এই যে পিকিউ, সাপোজ বস্তুটা পিকিউ। এই পিকিউ বস্তু, এর একটা প্রতিবিম্ব আমরা আঁকি। এই যে প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি মুখ্য ফোকাস দিয়ে গেল, আরেকটা রশ্মিকে আমি সি দিয়ে পাঠাচ্ছি, সি দিয়ে। আমাদের দর্পণটা একটু বড় করতে হচ্ছে। এটা এম ড্যাশ, এটা এম। তাহলে সি বিন্দুগামী আলোক রশ্মি, এই যে সে যেভাবে গেছিল সেই পথেই ফিরবে। তাহলে কি বলছি? এম ও এম ড্যাশ, কিছু উদ্বোধনী কথাবার্তা, যে এম ও এম ড্যাশ একটি অবতল দর্পণের প্রধান ছেদ, ও এফ সি যথাক্রমে মেরু, মুখ্য ফোকাস, বক্রতা কেন্দ্র। দর্পণের সম্মুখে পিকিউ বস্তু এবং তার সদ্বিম্ব, পি ড্যাশ কিউ ড্যাশ ধরলাম।
পি ড্যাশ কিউ ড্যাশ তার সদ্বিম্ব। কেমন? এবার আমাদের উদ্দেশ্য ইউ ভি এফ এর সম্পর্ক প্রতিষ্ঠা করা। এখানে আরও একটি কথা বলি, পি সাপোজ এটা এ বিন্দু থেকে আমরা প্রধান অক্ষর উপর লম্ব টানলাম এ বিন্দু থেকে প্রধান অক্ষর উপর লম্ব টানলাম এবি। তাহলে প্রথমে ইন্ট্রোডাকশানে যেগুলো বলার কথা, উদ্বোধনী কথাবার্তা বলা শেষ। কেমন? তাহলে এবার আমরা চিত্রে দেখি কি আছে, চিত্রানুযায়ী কিছু কথাবার্তা আমরা বলবো। চিত্রানুযায়ী দেখো, চিত্র বলছে ত্রিভুজ PQC ও ত্রিভুজ পি ড্যাশ কিউ ড্যাশ সি সদৃশ। এই দুটো ত্রিভুজ সদৃশ। দেখো চিত্র তাই বলছে যে PQC এবং পি ড্যাশ কিউ ড্যাশ সি সদৃশ। এখন এই ত্রিভুজ এবং এই ত্রিভুজ সদৃশ, সেক্ষেত্রে সদৃশকোণী ত্রিভুজের জ্যামিতিক বৈশিষ্ট্য যেটা ক্লাস 10-এ করা হয়েছে, সেটা কি অনুরূপ বাহুগুলির অনুপাত সমান হয়। তাহলে অনুরূপ বাহু বলতে পিকিউ এই ত্রিভুজের পিকিউ বাহুর অনুরূপ কোনটা? এখানে পি প্রাইম কিউ প্রাইম ইকুয়ালস টু এখানে কি হবে সিকিউ, এই ত্রিভুজে যেটা সিকিউ সেটা এর অনুরূপ কোনটা? সিকিউ ড্যাশ, তাই না? এখানে মনে রাখবে আরেকটা বাহুকে নিলাম না আমি, পিকিউ এই যে পিসি আর পি ড্যাশ সি এটাকে নিলাম না, একটাকে বাদ দিলাম। কোনটাকে বাদ দেব সেটা একটু মনে রাখার জন্য বলতে পারি যে যেটা আলোক রশ্মি সেটাকে বাদ দেবে, আলোক রশ্মিটা বাদ দেবে। তাহলে এটা আলোক রশ্মি, ওটাকে বাদ দেবে। কেমন? তাহলে PQC আর পি প্রাইম কিউ প্রাইম সি এটা সদৃশ। এই সদৃশের মধ্যে PQ বাই পি ড্যাশ কিউ ড্যাশ আর CQ বাই CQ ড্যাশ এটা হলো। আবার ছবি অনুযায়ী দেখা যাচ্ছে যে ত্রিভুজ ABF ও ত্রিভুজ পি ড্যাশ কিউ ড্যাশ এফ সদৃশ। এই ত্রিভুজটা সদৃশ এবং সেখান থেকে আমরা লিখতে পাচ্ছি যে AB বাই পি ড্যাশ কিউ ড্যাশ ইকুয়ালস টু BF বাই এফ কিউ ড্যাশ। কেমন? এই যে BF বাই এফ কিউ ড্যাশ। এবার ছবি এটাও বলছে যে AB যা PQ তাই, এই যে AB যা PQ তাই, ছবি তাই বলছে। তাহলে PQ বাই পি ড্যাশ কিউ ড্যাশ ইকুয়ালস টু BF বাই এফ কিউ ড্যাশ। এটাকে যদি 1 নম্বর ইকুয়েশন বলি, এটা যদি 2 নম্বর হয়, 1 আর 2 তুলনা করে আমরা কি পেতে পারি? 1 ও 2 তুলনা করে কি পাই দেখা যাক। 1 ও 2 তুলনা করে পাই কি পেলাম? এখানে এর লেফট হ্যান্ড সাইড 1 নম্বর ইকুয়েশনের লেফট হ্যান্ড সাইড যা 2 নম্বর ইকুয়েশনের লেফট হ্যান্ড সাইড সেম। তাহলে আমরা এখান থেকে বলতে পারি CQ বাই CQ ড্যাশ ইকুয়ালস টু BF বাই FQ ড্যাশ। এখন এই যে দর্পণে এখানে একটা বিষয় প্রসঙ্গত বলে নিই যে দর্পণের আমরা এখানে যা সূত্র প্রতিষ্ঠা করব ক্ষুদ্র উন্মেষ ধরে, যেটা গত আগে পূর্ববর্তী ক্লাসে আমরা বলেছি যে দর্পণের উন্মেষ ক্ষুদ্র ধরে কাজ করব। উন্মেষ এই যে আমরা বলেছিলাম এটা হচ্ছে উন্মেষ যদি ছোট হয়, ছোট দর্পণ হয়, উন্মেষ যত ছোট হবে দর্পণটা ছোট, আর দর্পণটা যদি ছোট হয় তাহলে এই যে এটা যদি উন্মেষ হয় আরও কম উন্মেষ যত ছোট হবে তত কিন্তু দর্পণটা ছোট, আর দর্পণ যত ছোট হবে তত বলা যেতে পারে এ বিন্দু ও বিন্দুর কাছাকাছি। ছোট্ট যদি দর্পণ হয় তাহলে এ বিন্দুটা ও বিন্দুর কাছাকাছি, আর এ বিন্দু যদি ও বিন্দুর কাছাকাছি হয় তাহলে বি বিন্দুটা আরও ও বিন্দুর দিকে সরে যাবে না? যাবে তো। আমি যদি বলি এ বিন্দুটা এখানে চলে এসেছে, তাহলে এ বিন্দু থেকে একটা লম্ব যদি টানি তাহলে বি বিন্দুটা আরও ও বিন্দুর কাছে সরে গেল। সেক্ষেত্রে আমরা ধরে নিতে পারি BF যা OF তাই, অর্থাৎ বি বিন্দু যদি ও বিন্দুর খুব কাছাকাছি হয়ে যায় সেক্ষেত্রে OF আর BF এই দুটোকে নিয়ারলি ইকুয়ালস টু বলা যেতে পারে। তাহলে আমরা সেখানে বলছি যে এই জন্য CQ বাই CQ ড্যাশ ইকুয়ালস টু BF এর জায়গায় লিখছি OF বাই FQ ড্যাশ। পাশে OF বাই FQ ড্যাশ ছিল, FQ ড্যাশ আমরা পাশে একটু লিখে দিলাম যেহেতু দর্পণটি ক্ষুদ্র উন্মেষযুক্ত,
অতএব সেক্ষেত্রে OF নিয়ারলি ইকুয়ালস টু BF। বুঝা গেল? এবার দেখো আমরা এই যে জায়গায় পৌঁছে গেছি CQ বাই CQ ড্যাশ ইকুয়ালস টু OF বাই FQ ড্যাশ। তাই এখান থেকে এর পরের লাইনে আমরা একটা জিনিস গত ক্লাসে আমরা বলেছি যে যা কিছু দূরত্ব মাপা হয় সব দূরত্ব কিন্তু কোথা থেকে মাপা হয়? মেরু থেকে মাপা হয়। যা দূরত্ব আমরা মাপবো সব দূরত্ব কিন্তু মেরু থেকে মাপতে পারবো। তাহলে এর পরের লাইনটা আমি ওপরে লিখছি, দেখো যে সিকিউটাকে ছবি থেকে কি এটা বলা যায় না? সিকিউ মানে OQ, এর পরের লাইনটাই কিন্তু, হ্যাঁ, সিকিউটাকে লেখা যায় কি OQ মাইনাস OC। এই যে OQ থেকে OC বাদ দিলে সিকিউ। আবার সিকিউ ড্যাশ থেকে কি লেখা যায়? সিকিউ ড্যাশ থেকে লেখা যায় OC মাইনাস OQ ড্যাশ, OC মাইনাস OQ ড্যাশ, ঠিক আছে। আর ওএফটা ওএফই থাকলো, আর FQ ড্যাশটাকে আমি লিখছি OQ ড্যাশ মাইনাস OF। অর্থাৎ আমি সবার মধ্যে একটা ও আনার চেষ্টা করলাম। কেন? ওই যে বললাম সব দূরত্ব আমরা মেরু থেকে মাপতে চাই। এখন এক্ষেত্রে চিহ্নের নিয়ম আছে, সেই চিহ্নের নিয়মটা একটু বলবো। চিহ্নের নিয়ম বলতে আমরা এই অপটিক্সের এই অংশে আমরা একটা চিহ্নের নিয়ম ফলো করছি। সেই চিহ্নের নিয়মটা কি? যে সমস্ত দূরত্ব, যেমন বস্তু দূরত্ব, ফোকাস দূরত্ব, প্রতিবিম্ব দূরত্ব, বক্রতা ব্যাসার্ধ, যে সকল দূরত্ব আলোকরশ্মির অভিমুখের বিপরীতে মাপা হবে, যেমন এক্ষেত্রে বস্তু দূরত্ব কোনটা? OQ। তা আলোকরশ্মি যাচ্ছে এই দিকে, বস্তু দূরত্ব মাপছি কোন দিকে? ও বিন্দু থেকে এলাম কোন দিকে? এদিকে। মানে কি আলো যাচ্ছে এদিকে, কিন্তু আমি মাপছি কোন দিকে? এদিকে। ও বিন্দু থেকে এদিকে চলে এলাম। আলোকরশ্মির গতির বিপরীতে যদি দৈর্ঘ্য কিছু মাপা হয় তাহলে সেটা হবে কি? নেগেটিভ। আর যেগুলো আলোর গতির দিকে মাপা হবে, কেমন? যেমন এক্ষেত্রে কিছু নেই, কিন্তু যখন প্রতিবিম্ব পিছনে তৈরি হয়, উত্তল দর্পণের ক্ষেত্রে ফোকাস পিছনে, উত্তল দর্পণের ক্ষেত্রে বক্রতা ব্যাসার্ধ পিছনে, যেগুলো পিছনে যদি থাকতো তাহলে আমরা মাপার সময় কোন দিকে মাপতাম? ও বিন্দু থেকে এদিকে যেতাম না, এদিকে যেতাম। অর্থাৎ আলোকরশ্মির দিকে গেলাম। আলোকরশ্মির দিকে যদি মাপা হয় তাহলে সেটা পজিটিভ, আলোকরশ্মির বিপরীতে মাপলে সেটা নেগেটিভ। যদিও এই নিয়ম যেটা বললাম এটা একটু অনেক সময় জটিল লাগে, কেউ কেউ এটা গুলিয়ে ফেলে। এটাকে সিম্পলভাবে মনে রাখার জন্য বলছি, জাস্ট মনে রাখার জন্য বলছি। সেটা হচ্ছে জাস্ট এই কথাটা মাথায় রাখবে যে পিছনে যা কিছু হবে পজিটিভ, এর পিছনে যা দৈর্ঘ্য থাকবে পিছন পজিটিভ, এই শব্দটা মাথায় রাখবে। অর্থাৎ এর পিছনে সে বস্তু থাকুক, প্রতিবিম্ব থাকুক, ফোকাস থাকুক, যাই থাকুক না কেন, যে সমস্ত ডিস্টেন্স দর্পণের পিছনে মাপবে সে পিছনে সব কিছুই পজিটিভ। এই পিছনে যা কিছু দৈর্ঘ্য মাপবো সেগুলো পজিটিভ। যদি বস্তু পিছনে থাকে পজিটিভ, যদি প্রতিবিম্ব পিছনে তৈরি হয় সে পজিটিভ, ফোকাস যদি পিছনে থাকলে সেটা পজিটিভ। তাহলে একটা কথা বলি আমরা, অবতল দর্পণের ক্ষেত্রে ফোকাস সামনে, তাই অবতল দর্পণের ফোকাস নেগেটিভ। আর উত্তল দর্পণের ফোকাস পিছনে, তাই উত্তল দর্পণের ফোকাস পজিটিভ। তাহলে কি বললাম? পিছনে যে ডিস্টেন্সগুলো আমরা মাপবো সেগুলো পজিটিভ আর সামনেগুলো নেগেটিভ। এই ছোট্ট কথা মাথায় রাখলে তাহলে অত নিয়ম আর মনে রাখতে হবে না। তাহলে আমরা এবার চিহ্নের নিয়ম অনুযায়ী তাহলে এক্ষেত্রে আলোচ্য ক্ষেত্রে আমরা কি বলতে পারি? চিহ্ন নিয়ম অনুযায়ী বস্তু দূরত্ব, এক্ষেত্রে বস্তু দূরত্ব কোনটা? বস্তু দূরত্ব ছবি কি বলছে? OQ হচ্ছে বস্তু দূরত্ব। বস্তু দূরত্ব ইকুয়ালস টু কি বলবো আমরা? মাইনাস ইউ। মাইনাস কেন? ওই যে বললাম সামনে আছে, সামনে নেগেটিভ। হ্যাঁ, তাহলে বস্তু দূরত্ব OQ নেগেটিভ। প্রতিবিম্ব দূরত্ব যেটা কিনা OQ ড্যাশ ইকুয়ালস টু মাইনাস ভি। ফোকাস দূরত্ব OF সেটা মাইনাস এফ। বক্রতা ব্যাসার্ধ OC ইকুয়ালস টু মাইনাস আর। তাহলে আমরা চিহ্নের নিয়ম ফলো করলে যেটা দেখলাম যে এখানে কিন্তু বস্তু দূরত্ব, প্রতিবিম্ব দূরত্ব, ফোকাস দূরত্ব, বক্রতা ব্যাসার্ধ সবাই সামনে আছে, সবাই নেগেটিভ। এবং এইগুলোকে এবার এই কোশ্চেনে বসিয়ে দেব। তাহলে কি আসবে দেখি। দেখো এইগুলো এখানে বসালে কি দাঁড়াবে? OQ হচ্ছে বস্তু দূরত্ব মাইনাস ইউ, তাহলে মাইনাস অফ মাইনাস আর, তারপর নিচে এলো মাইনাস আর
minus of minus v equals to minus f minus v minus of minus f তাহলে minus u plus r minus r plus v equals to minus f minus v plus f এখানে একটা কথা বলি যখন যদি কোশ্চেনে এমন থাকে যে ইউ ভি এবং এফ এর সম্পর্ক প্রতিষ্ঠা করো তাহলে আরটাকে 2f লিখবে আর ইকুয়ালস টু 2f আমরা জানি আর যদি কোশ্চেনে ইউ ভি আর আর এর সম্পর্ক বার করতে বলে সেক্ষেত্রে এফটাকে কনভার্ট করবে কিসে এফ ইকুয়ালস টু আর বাই 2 আবার বলছি যদি ইউ ভি এফ এর সম্পর্ক হয় তাহলে আর এর জায়গায় 2f লিখবো আর ইউ ভি আর এর সম্পর্ক যদি কোশ্চেনে আসে তাহলে আমরা এফটাকে এফ এর পরিবর্তে এফ ইকুয়ালস টু আর বাই 2 লিখবো কেমন তাহলে আমরা এখানে আরটাকে চেঞ্জ করে যদি 2f লিখি তাহলে মাইনাস ইউ প্লাস 2f বাই মাইনাস 2f প্লাস ভি ইকুয়ালস টু মাইনাস এফ ভি প্লাস এফ একটু কোনাকুনি গুণ করলে যেটা দাঁড়াবে আমরা যদি গুণ করি তাহলে কি দেখছি যে 2f স্কয়ার মাইনাস vf equals to 2f square minus vf equals to minus uv minus uf plus 2vf এটা একটা মাইনাস ছিল minus 2vf plus 2f square তাহলে এই দুপাশের 2f স্কয়ার পার্টটা ক্যান্সেল হলো এই পার্টটা ক্যান্সেল হলো তাহলে থাকছে কি যদি সাইড চেঞ্জ করি আমরা যেটা পাবো uv ইকুয়ালস টু এটাকে ওইদিকে পাঠিয়ে দিলাম তাহলে যেটা পাবো এই যে মাইনাস দেখো এই যে মাইনাস প্লাস uv ছিল এটা uv প্লাস uv মাইনাস uf মাইনাস 2vf প্লাস 2f স্কয়ার ঠিক আছে তাহলে আমরা যেটা পেলাম uv আর এটাকে এদিকে নিয়ে আসলে 2vf minus vf তাহলে vf প্লাস uf সাইড চেঞ্জ করলাম জাস্ট সাইড চেঞ্জ করলাম তাহলে সাইড চেঞ্জ করার পরে এবার দেখো এই যে রিলেশন যেরকম একটা জায়গায় এলো এটা দেখতে খুব একটা ভালো লাগছে না আমরা যদি উভয় পক্ষকে uvf দিয়ে ভাগ করি তাহলে কি পাবো এটা পাচ্ছি দেখো 1/f এটা 1/u এটা 1/v অর্থাৎ 1/v প্লাস 1/u ইকুয়ালস টু 1/f এই সেই আমাদের প্রত্যাশিত বিখ্যাত সম্পর্ক এই সম্পর্ক দিয়েই কিন্তু বললাম থিওরিটিক্যালি দিক দিয়ে এটা কিন্তু এই চ্যাপ্টার সবথেকে ইম্পর্টেন্ট যদি বলা যায় 3 নম্বরের কোশ্চেন তাহলে এটা আর এর নিউমেরিক্যাল যে প্রবলেমগুলো আমরা করব সেক্ষেত্রে এই কোশ্চেনের গুরুত্ব তো আছেই বললাম এই চ্যাপ্টার 90% নিউমেরিক্যাল প্রবলেম কিন্তু এই সূত্রের সাহায্য ছাড়া হয় না তাহলে যেটা বললাম 1/v প্লাস 1/u ইকুয়ালস টু 1/f এটাকে গোলীয় দর্পণের সাধারণ সমীকরণ বলা হয় এটা জেনারেলি কোশ্চেন গোলীয় দর্পণের সাধারণ সমীকরণ বাট কোশ্চেনে অনেক সময় 3 নম্বরে যে দিল তো যে গোলীয় দর্পণের সাধারণ সমীকরণ প্রতিষ্ঠা করো তার সঙ্গে একটা এক্সট্রা পার্ট একটু জুড়ে দেয় কি জুড়ে দেয় বললো যে এই গোলীয় দর্পণের সাধারণ সমীকরণ থেকে তুমি সমতল দর্পণের সমীকরণ প্রতিষ্ঠা করো কি বললাম গোলীয় দর্পণের সাধারণ সমীকরণ থেকে সমতল দর্পণের সাধারণ সমীকরণ প্রতিষ্ঠা করো দেখ এটা 1/v প্লাস 1/u ইকুয়ালস টু 1/f টাকে আমি কি লিখতে পারি 2/r কেন লিখতে পারি যেহেতু f ইকুয়ালস টু r/2 যেহেতু f ইকুয়ালস টু r/2 কেমন এবার সমতল দর্পণে কি হয় সমতল দর্পণের ক্ষেত্রে r এর মান r মানে বক্রতা ব্যাসার্ধ r টেন্ডস টু ইনফিনিটি সমতল দর্পণের ক্ষেত্রে এই যে এই দর্পণের ক্ষেত্রে বক্রতা কেন্দ্র এটা যখনই দর্পণটা এরকম হচ্ছে বক্রতা কেন্দ্র সরে গেল আরো বক্রতা আরো সরে গেল যখন সমতল দর্পণ এক্স্যাক্ট সমতল দর্পণের বক্রতা কেন্দ্র কার্যত অসীমে এবং বক্রতা ব্যাসার্ধ কি অসীম আবার বলছি গোলীয় দর্পণ যখন এমন তার বক্রতা কেন্দ্র এটা এই বক্রতা কেন্দ্র এখানে এমন করে যখন সমতল দর্পণের বক্রতা কেন্দ্র অসীমে এবং বক্রতা ব্যাসার্ধ অসীম তাই সমতল দর্পণের ক্ষেত্রে r টেন্ডস টু যদি ইনফিনিটি হয় তাহলে বলা যেতে পারে 1/v প্লাস 1/u ইকুয়ালস টু 0 তাহলে এখান থেকে বলতে পারি যে v ইকুয়ালস টু মাইনাস ইউ এই v ইকুয়ালস টু মাইনাস ইউ এটাই কিন্তু সমতল দর্পণের সমীকরণ তুই বলতে পারিস কেমন ভাবে
এটাকে কি করে হলো সমতল দর্পণের সমীকরণ? এখানে v ইকুয়ালস টু মাইনাস ইউ মানে এটা প্রতিবিম্ব দূরত্ব বস্তু দূরত্ব সমান এবং বস্তু দর্পণের যেদিকে থাকে প্রতিবিম্ব তার উল্টো দিকে থাকে। আমরা সমতল দর্পণ পড়ার সময় বলেছি সমতল দর্পণ সৎ বস্তুর অসৎ বিম্ব তৈরি করে এবং অসৎ বস্তুর সৎ বিম্ব তৈরি করে। সৎ বস্তু যখন বস্তু দর্পণের সামনে, সমতল দর্পণের সামনে, প্রতিবিম্ব দর্পণের পিছনে, বস্তু যখন অসৎ অর্থাৎ বস্তু যখন দর্পণের পিছনে চলে গেল, প্রতিবিম্ব তখন সামনে। তাই সমতল দর্পণের ক্ষেত্রে বস্তু যেদিকে তৈরি হয়, বস্তু যেদিকে থাকে প্রতিবিম্ব তার উল্টো দিকে তৈরি হয়। তাই এখানে বলছে এবং সমতল দর্পণের ক্ষেত্রে আমরা আরও একটা বিষয় জানি, দর্পণ থেকে বস্তুর যা দূরত্ব দর্পণ থেকে প্রতিবিম্ব দূরত্ব সমান, অর্থাৎ দর্পণ থেকে বস্তুর যা দূরত্ব ইউ দর্পণ থেকে প্রতিবিম্ব দূরত্ব সমান এবং নেগেটিভ চিহ্ন এটা বোঝাচ্ছে দর্পণের যেদিকে বস্তু থাকবে তার অপোজিট সাইডে প্রতিবিম্ব তৈরি হবে। অর্থাৎ আমরা গোলীয় দর্পণের সাধারণ সমীকরণ সেখান থেকেই কিন্তু সমতল দর্পণের সমীকরণ প্রতিষ্ঠা করলাম। এই যে টোটাল আলোচনাটা, টোটাল যে ইকুয়েশনটা আমরা এস্টাবলিশ করলাম, এই যে 1/v প্লাস 1/e ইকুয়ালস টু 1/f, এই যে সমীকরণটা এস্টাবলিশ করলাম আমরা, এটা অবতল দর্পণ ধরে নিয়ে করলাম। এই অবতল দর্পণের ক্ষেত্রে প্রমাণটা করলাম। উত্তল দর্পণ যদি ধরা যায় সেম একদম একই রিলেশন আসবে, অর্থাৎ 1/v প্লাস 1/e ইকুয়ালস টু 1/f আসবে। প্রমাণের স্টাইলটাও একই, যেমন আমরা সদৃশ ত্রিভুজ ধরে নিয়ে প্রমাণ করলাম না, একদম প্রমাণের স্টাইলটাও একই, শুধুমাত্র ছবিটা একটু আলাদা হবে, নামটামগুলো একটু আলাদা। সেই ক্ষেত্রে প্রমাণ একদম সেম প্রসেসে সেম রেজাল্ট পাবো, শুধু ছবির আলাদা হওয়ার কারণে নামগুলো একটু আলাদা হবে, একটু চিহ্ন একটু আলাদা হবে, কিন্তু আলটিমেটলি আমরা সেম জায়গায় পৌঁছাবো। ওটা তোমাদের কাজ দিলাম। অবতল দর্পণটা ধরে আমি প্রুফটা করলাম, উত্তল দর্পণে সেম স্টাইলে প্রমাণ, সেটা তোমাদের হোমওয়ার্ক দিলাম, যা করবে আশা করি বুঝতে পারবে। তাহলে যেটা আজকের ক্লাসে কি করলাম আমরা, যে গোলীয় দর্পণের সাধারণ সমীকরণ, গোলীয় দর্পণের সাধারণ সমীকরণ প্রতিষ্ঠা করলাম, অর্থাৎ 1/v প্লাস 1/u ইকুয়ালস টু 1/f, এই যে সাধারণ সমীকরণ সেই গোলীয় দর্পণের সাধারণ সমীকরণ প্রতিষ্ঠা করলাম। এবং আফটারঅল যেটা করলাম যে গোলীয় দর্পণের সাধারণ সমীকরণ প্রতিষ্ঠা করে সেখান থেকে আবার আমরা সমতল দর্পণের সাধারণ সমীকরণ প্রতিষ্ঠা করলাম। তাহলে গোলীয় দর্পণের সাধারণ সমীকরণ, সেখান থেকে সমতল দর্পণের সাধারণ সমীকরণ, এবং সর্বোপরি আমরা দর্পণের ইউভিএফ বা ইউভিআর এদের মধ্যে যে ইন্টার রিলেশন সেটা জানতে পারলাম। আজকে আমরা এখানে শেষ করছি।